আমরা একদল লোক পাচ্ছি যারা গ্রহরত্নে বিশ্বাস করছে, একদল লোক পাচ্ছি যারা চণ্ডীপাঠ কিংবা মহামৃত্যুঞ্জয় স্তোত্রম কিংবা হনুমান চালিসা পাঠ করছে। গ্রহরত্ন প্রকৃতির মধ্যে এই যে দামের ভ্যারিয়েশন অর্থাৎ গ্রেড, এই গ্রেডটা একটা সাইন্টিফিক ওয়েতে আসছে কারণ গ্রেডটা তৈরি করছে কিন্তু জেমোলজিস্ট। তাহলে গ্রেডটা তৈরি করা হয় একটা স্টোন যত তার ক্রিস্টাল ক্লিয়ারিটি মেনটেন করে, একটা স্টোন যত তার স্পেসিফাই গ্র্যাভিটি মেনটেন করে, তত বেশি সেই স্টোনটি স্বচ্ছ হচ্ছে। গ্রহ নক্ষত্রের ট্রানজিটে যেন আপনার কিছু বেটার অপরচুনিটিস লস না হয়ে যায়। মানে আমরা কিন্তু গ্রহ নক্ষত্রকে গার্ড দিয়ে কিছু গেইন করাতে পারবো, অলৌকিক কিছু দিতে পারবো। মানে আপনাকে আনএক্সপেক্টেড কিছু গেইন করানো যাবে না, কিন্তু ডেফিনেটলি আপনি যদি গ্রহ নক্ষত্রের একটা গাইডলাইন মেনটেন করেন, এখান থেকে ক্যালকুলেশন করলে দেখা গেছে ম্যাক্সিমাম মানুষ কিন্তু গেনার হয়েছে। স্পেশালি বৃষ রাশি, কর্কট রাশি, সিংহ রাশি একদিকে গেনার হচ্ছে, অপর সাইডে তুলা রাশি গেনার হচ্ছে, মকর রাশি গেনার হচ্ছে এবং মীন রাশি গেনার হচ্ছে। মানে টোটাল আমরা 6টা রাশির সন্নিবেশ বললাম, এই 6টা রাশি গেনার হবে, বাকি 6টা রাশিও কিন্তু গেনার হবে, কিন্তু এরা স্লো রেসপন্স পাবে। আলটিমেটলি আমাদের ভারতবর্ষ হচ্ছে মকর রাশির দেশ। তাহলে শনির একটা ভূমিকা সবসময় ফাংশন করে যাচ্ছে। এই শনি আমাদের অনেক কিছু ডেভেলপমেন্ট দিচ্ছে, আবার অনেক কিছু সমস্যা তৈরিও করছে। অ্যাস্ট্রোলজিক্যালি কোনো স্টোন পড়ে যদি প্রবলেমস কমে যেত কিংবা শান্ত হয়ে যেত, তাহলে কিন্তু সারা পৃথিবীর সব লোকই কোনো না কোনো স্টোন পড়ে থাকতো। আপনি এইভাবে বলছেন তাতে স্টোন বিক্রি বন্ধ হয়ে যাবে একদম। নমস্কার, সময় 365-তে আপনাদের স্বাগত। রাজনীতি, বিনোদন, খেলাধুলা সব কিছু থাকবেই, কিন্তু এই সব কিছুর সাথে এমন একটা বলা যেতে পারে এমন এক রহস্য বলবো না, আপনাদের সামনে তুলে ধরবো এমন এক শাস্ত্র, যে শাস্ত্রে কিন্তু বিশ্বাসী বলিউড, টলিউড, খেলোয়াড় থেকে সবাই। সেই শাস্ত্রটা আর কিছু নয়, জ্যোতিষশাস্ত্র। সেই জ্যোতিষশাস্ত্রে কিন্তু এই মুহূর্তে কিন্তু আমরা এসে গেছি দমদম এয়ারপোর্ট 2 নম্বর শিবতলা। সেই শিবতলায় কিন্তু এই মুহূর্তে আমাদের সাথে আছে শ্রী অভিষেক মহারাজ। শ্রী অভিষেক মহারাজকে আমাদের সময় 365-তে স্বাগত। দাদা আপনাকে জানাই শুভ নববর্ষ। শুভ নববর্ষ। দাদা সর্বপ্রথম আমার একটা জিনিস খুব লাগে যে আমরা কিন্তু যেমন অনেক কিছু লোকাতে চেষ্টা করি, তার মধ্যে একটা জিনিস হয় জ্যোতিষশাস্ত্রতে আমরা যদি কোথাও হাত দেখাতে যাই, সেই হাত দেখানোতে কিন্তু আমরা সহজে আমরা হাত দেখিয়েছি কাউকে, আমরা কাউকে বলতে পারি না বা বলতে চাই না। কেন জ্যোতিষশাস্ত্রে বলে তুই অন্ধবিশ্বাসী, এটা কি ঠিক? যদি একটু বলেন, অন্ধবিশ্বাস বলে কিছু হয়? দেখুন, সব শাস্ত্রেরই একটা যৌক্তিকতা আছে, একটা রাজনীতিবিদেরও একটা যৌক্তিকতা আছে, একটা জ্যোতিষশাস্ত্রবিদের একটা যৌক্তিকতা আছে, ডাক্তারি শাস্ত্রেরও একটা যৌক্তিকতা আছে, সমস্ত শাস্ত্রেরই একটা যৌক্তিকতা আছে। হ্যাঁ, এখন আমাদের শাস্ত্রটা একটা কন্ট্রাডিকশন আছে, কারণ এই শাস্ত্রটা প্রকাশ্য নিয়ে খুব বেশি ডিবেট আছে। একদল মানুষ এটাকে মানে, একদল মানুষ এটাকে মানে না, কিন্তু প্রকারান্তরে আমরা যদি রাজনীতিবিদ, খেলোয়াড় কিংবা যারা উকিল ওকালতি করছে, ভ্যারাইটিস টাইপের যদি আমরা প্রফেশনের লোক দেখে থাকি, সবার হাতেই কিন্তু মেজরিটি% লোকের হাতে, অন্তত 100 জনের মধ্যে 90% লোকের হাতে আমরা তাবিজ, কবচ কিংবা কিছু মাদুলি ফাদুলি কিছু না কিছু পাবো। তো এটার একটা বাস্তব সত্যতা আছে যে এর মধ্যে থেকে কিছু ফাংশনস হয়, এবং এটা যদি আমরা পুরাণ নিয়ে আলোচনা করি, যদি রামায়ণ মহাভারতের একটা এক্সাম্পল দিই, সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখে থাকি, শুনে থাকি, এবং স্পেশালি যে কর্ণের কবচ কুণ্ডল, সেটা যতক্ষণ কর্ণের কাছে ছিল ততক্ষণ তাকে কেউ বধ করতে পারেনি। তাহলে এর একটা মিথ কিংবা এর একটা যৌক্তিকতা কিন্তু রয়েছে। যেরকমভাবে হিন্দু শাস্ত্রে পূজা আচার রীতিনীতি রয়েছে, ঠিক সেরকম একই রকমভাবে জ্যোতিষশাস্ত্রের মধ্যেও কিছু কন্ট্রাডিকশন তো আছে, কিন্তু এর মধ্যে কিছু বাস্তব সত্যি আছে। এবং আমরা জ্যোতিষশাস্ত্র মানে কি, আমরা খুঁজছি একটা মানুষের সমস্যার সমাধান। আমাদের শাস্ত্র কিংবা বিভিন্ন রকম উপাচার আমাদের নির্দেশ করছে একটা মানুষের জীবনে প্রবলেম এলে, প্রবলেমস কাটানোর জন্য আমরা কেউ ডাক্তারের শরণাপন্ন হচ্ছি, কেন রোগ থাকলে ডাক্তারের শরণাপন্ন হচ্ছি। কোনো প্রবলেমস নিয়ে আমরা যদি ফেস করি, হিন্দু শাস্ত্রে যজ্ঞ, হাবন এইসবের উপরে খুব গুরুত্ব দেওয়া হয়। হিন্দু শাস্ত্রে প্রবলেম কাটানোর জন্য অনেকে আছেন দেখবেন শিকড় বা তথাকথিত ভাষায় আমরা বলতে পারি মূল ধারণ করছে। আমরা একদল লোক পাচ্ছি যারা গ্রহরত্নে বিশ্বাস করছে, একদল লোক পাচ্ছি যারা চণ্ডীপাঠ কিংবা মহামৃত্যুঞ্জয় স্তোত্রম কিংবা হনুমান চালিসা পাঠ করছে। তো এই যে ভ্যারিয়েশনটা রয়েছে, প্রত্যেকটা ভ্যারিয়েশন কিন্তু একটা দিকই নির্দেশ করছে আপনার প্রবলেমের সলিউশন।
তা তবুও আপনি একটা কথা বললেন যে কেউ মূলে বিশ্বাসী করছে, কেউ আপনার গ্রহরত্নতে বিশ্বাসী করছে। তো গ্রহরত্নের দাম তো অনেক বেশি, মানে এখানেও কি একটা ভেদাভেদ আসছে যে আমি যদি বেশি দামি গ্রহ পড়ি বা বেশি দামি রত্ন পড়ি তাহলে সেটাই আমার কাজ করবে, আমি যদি মূল পড়ি তাহলে আমার কাজ করবে না, কম কাজ করবে, এরকম কিছু কন্ট্রোভার্সি আছে কিংবা এরকম কি, মানে কন্ট্রোভার্সিটা রয়েছে এটা নিয়ে? দেখুন, সেরকম কিছু আছে? কন্ট্রোভার্সি তো নিঃসন্দেহে রয়েছে, এবং কন্ট্রোভার্সির মেন টপিকসটা যদি আমি একটু শাস্ত্র ভিত্তিক আলোচনা করি, তাহলে মেন বলা হচ্ছে যে পঞ্চতত্ত্বের অবস্থান। তাহলে পঞ্চতত্ত্বের অবস্থান যখন একটা জিনিসে থাকে তখন কিন্তু সেটা পঞ্চতত্ত্ব দিয়ে তৈরি হচ্ছে একটা গ্রহরত্ন কিংবা স্টোন। যে কোনো স্টোনের মধ্যে দেখবেন শোধন হয়, অর্থাৎ নামগোত্র সহকারে সংস্কার হয় হিন্দু শাস্ত্র মতে। তাহলে পঞ্চতত্ত্বের অবস্থান বাদ দিয়ে কোনো স্টোন কিংবা গ্রহরত্ন তৈরি হয় না। এটা নেচার, একদম নেচার ক্রিয়েটেড, প্রকৃতি থেকে তৈরি হয়ে আসে। একটা মূলও কিন্তু সমপরিমাণ কাজ করে, কিন্তু মূল নিয়ে কন্ট্রাডিকশনটা কোথায়? আপনি লজিক্যালি একটা গাছকে হত্যা করছেন, তাহলে গাছটা আপনার ফরে কেন রেসপন্স করবে? আপনি তো মূলটা পাচ্ছেন আপনি গাছটাকে কেটে। তাহলে মূলটাকে যদি প্রপার ওয়েতে এনার্জাইজ করতে হয় কিংবা যদি ওটাকে সংস্কার করতে হয়, তাহলে তার যে বিধিবন্ধক ক্রিয়া রয়েছে, অর্থাৎ মূলটিকে অভিমন্ত্রিত করে আনা কিংবা সেটিকে আগের দিন নিমন্ত্রণ জানিয়ে আসা, এখন এই ব্যাপারগুলো সময়ের সাথে সাথে অনেকটা বিলুপ্ত হয়ে গেছে। ফলস্বরূপ লোকে মূল পড়ে রেসপন্স পাচ্ছে না। মানে আর মূল চেনাটা একটা সাধারণ মানুষের পক্ষে কিন্তু খুব বেশি টাফ। একটা গ্রহরত্নের যেরকম একটা টেস্ট সার্টিফাইড কার্ড হয় কিংবা সেটা সিনথেটিক স্টোন না অরিজিনাল স্টোন, একটা রুবির ক্ষেত্রে আমরা যদি বলি একটা বার্মিজ রুবি কিংবা একটা নিউ বার্মা রুবি কিংবা ওল্ড বার্মা রুবি, পান্নার ক্ষেত্রে আমরা বলছি কলম্বিয়ান পান্না, ব্রাজিলিয়ান পান্না, কিন্তু মূলের ক্ষেত্রে আমি একটুখানি মধ্যখানে আপনাকে কাটলাম এখানে, যখনই আমরা কোনো জ্যোতিষী বা কারোর কাছে যাই তখন ওরা বলেন যে আপনি যদি একটা ডায়মন্ড হয় এইটা যদি পড়েন এটা কাজ করে, সুপার ডায়মন্ড পড়লে আরো বেশি কাজ করবে। এই ভেদাভেদ গুলো কেন? ডায়মন্ড তো একটাই হতে পারে, সেটা পড়লেই তো কাজ হতে পারে, কেন সুপার ডায়মন্ড, কেন ডায়মন্ড দাদা? একটু যদি আমাদের দর্শক গ্রহরত্ন প্রকৃতির মধ্যে এই যে দামের ভ্যারিয়েশন অর্থাৎ গ্রেড, এই গ্রেডটা একটা সাইন্টিফিক ওয়েতে আসছে কেন, এবং কেন গ্রেডটা তৈরি করছে কিন্তু জেমোলজিস্ট। তাহলে গ্রেডটা তৈরি করা হয় একটা স্টোন যত তার ক্রিস্টাল ক্লিয়ারিটি মেনটেন করে, একটা স্টোন যত তার স্পেসিফাই গ্র্যাভিটি মেনটেন করে, তত বেশি সেই স্টোনটি স্বচ্ছ হচ্ছে। তার মানে একটা স্টোন যদি প্রপার সিস্টেমেটিক, আমরা যত ভালো কোয়ালিটি, অর্থাৎ যদি চলিত ভাষায় যাই যেমন গুড় তেমন মিষ্টি, তাহলে একটা ভালো স্টোন ডেফিনেটলি কিছু বেটার ফিডব্যাক দেবে, কিন্তু তার মানে এই না যে একটা কম দামি স্টোন কোনো রেসপন্স করবে না। মানে ভালো স্টোন খুব তাড়াতাড়ি, আপনি বলতে চাইছেন যে ভালো স্টোন আপনার খুব তাড়াতাড়ি কাজ করবে, আর একটা নর্মাল স্টোন সেটা কাজ করতে, সেটাও কাজ করবে বাট একটু সময় নেবে। ঠিক সেম ওয়েতে মূলও কিন্তু কাজ করবে, একটু সময় নেবে। আমরা যদি মন্ত্রপাঠ করি সেই মন্ত্রপাঠও কাজ করবে, সময় নেবে। এক্ষেত্রে একটা কন্ট্রাডিকশন কি হয়, মন্ত্র মানে কি? মন্ত্র মানে হচ্ছে আপনি দেবতাকে আবাহন করছেন। যে কোনো পুজো পাঠ মানে একটা পুজো পাঠ মানে আমরা পঞ্চপ্রচারে পুজো পাঠ করছি, তাহলে পঞ্চপ্রচারে হচ্ছে, দশম প্রচারে হচ্ছে, ষোড়শ প্রচারে হচ্ছে। তাহলে প্রত্যেকটা পুজো পাঠের যে থিওরি যে মেনটেনেন্স হচ্ছে, পুজো পাঠ কিন্তু তিনটেই পুজো পাঠ হতে হচ্ছে, তাহলে স্টোনেরও কিন্তু তিন রকম দাম এসে যাচ্ছে। একটা পুজো পাঠ কিন্তু পঞ্চপ্রচারেও আমরা পুজোটা সারতে পারছি, দশম প্রচারেও সারতে পারছি, ষোড়শ প্রচারেও সারতে পারছি। তাহলে যত বেশি আড়ম্বর আমরা করব তত সেই পুজোটি জাঁকজমক হবে। তাহলে স্টোনের ক্ষেত্রে আমরা যত বেশি এফোর্ট দিচ্ছি, কস্টিং মেনটেন করছি, তত জেমোলজিস্ট এবং আইজিএল বিভিন্ন ধরনের জেমোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যেই ওয়াইজ রিপোর্ট দিয়ে থাকে, সেই রিপোর্টের ভিত্তিতে একটা স্টোনের মূল্য নির্ধারণ হয়ে থাকে। নতুন বছর পড়েছে, নতুন বাংলা বছর, নববর্ষের এই নববর্ষ কেমন হবে, কেমন যাবে, সেই যদি একটু ওভারঅলটা যদি একটু বলেন। দেখুন, জ্যোতিষশাস্ত্রের অ্যানালিসিসে আমরা যদি 12টা রাশি এবং 12টা লগ্ন নিয়ে অ্যানালিসিস করি, তাহলে কিছু কিছু রাশি খুব ভালো উপায় মানে বেশ ভালো গেইন করবে, আবার কিছু কিছু রাশি কিন্তু অ্যাজ ইউজুয়াল মানে যেমন ছিল গতানুগতিকভাবেই যাবে। এবার এটাকে যদি আমরা আলোচনার ভিত্তিতে আনি 12টা রাশি, তাহলে আমরা এপ্রিল মাস থেকে ডিভিশন যদি ক্যালকুলেশন করি, এপ্রিল টু সেপ্টেম্বর অক্টোবর অবধি আমরা যদি রাফলি ধরি, কারণ 4 থেকে 5 মাস পর পর একটা রাশির ট্রানজিট কিংবা গ্রহ নক্ষত্রের সন্নিবেশ চেঞ্জ হয়। স্পেশালি বৃষ রাশি, কর্কট রাশি, সিংহ রাশি একদিকে গেনার হচ্ছে, অপর সাইডে তুলা রাশি গেনার হচ্ছে, মকর রাশি গেনার হচ্ছে এবং মীন রাশি গেনার হচ্ছে। মানে টোটাল আমরা 6টা রাশির সন্নিবেশ বললাম, এই 6টা রাশি গেনার হবে। বাকি 6টা রাশিও কিন্তু গেনার হবে, কিন্তু এরা স্লো রেসপন্স পাবে। এমন ব্যাপার না যে এরা গেনার হবে না কিংবা এদের লাইফ স্তব্ধ হয়ে থাকবে, কিন্তু এই যে গ্রহগত সন্নিবেশ নতুন বছরের আলোকে যেহেতু আমরা
নতুন বছরের প্রোগ্রাম উপস্থাপন করছি। তো এই যে কামিং টাইম আসতে চলেছে এপ্রিল টু সেপ্টেম্বর অক্টোবর অবধি, মানে আপনি যে ছটা রাশি বললেন, ছটা রাশি খুব ভালো গেন করবে। ছটা রাশি যাদের আছে তারা খুব ভালো গেন করবে। সেই ছটা রাশিটা যদি আরেকবার বলেন, তাদের মধ্যে থেকেও যদি স্পেসিফিক আমি যদি বলি, এমন কোনো দুটো বা তিনটে রাশি যদি বলেন তারা সবচেয়ে বেশি গেনার হবে। আচ্ছা স্পেশালি যদি আমি দু তিনটে রাশির ওপরে যাই তাহলে আমাদের ফার্স্ট অফ অল কর্কট রাশি আসতে লাগে, সিংহ রাশি আসতে লাগে, এবং তার সাথে কিন্তু তুলা রাশি এবং মকর রাশি, স্পেশালি আমি চারটে রাশি মেনশন করবো এই ক্ষেত্রে। এই চারটে রাশি কিন্তু যথেষ্ট ভালো পরিমাণ গেনার করবে। এবার এর সাথে সাথে আমাদের বৃষ রাশিও অনেকাংশে গেনার করবে এবং একই সাথে মীন রাশিও গেনার করবে, কিন্তু এরা গেনার করবে একটু স্লো। আর বাকি যে ছটা রাশি আছে এরা অ্যাজ ইউজুয়াল গেনার করবে, বাট এটা কিন্তু ওভারঅল রাশির ওপরে শুধুমাত্র অ্যাস্ট্রোলজিটা কিন্তু শুধুমাত্র রাশির ওপরে ডিপেন্ডেন্ট হয় না। তখন আমাদের রাশি, রাশির সাথে লগ্ন, লগ্নের সাথে নক্ষত্র, তারপরে ক্যান্ডিডেটের অর্থাৎ যিনি আসছেন তার দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা কি যাচ্ছে, নবাংশ চক্র এবং সুদর্শন চক্র, এই টোটাল জিনিসটার উপরে কিন্তু তার উত্থান পতনটা ডিপেন্ডেন্ট হবে। কিন্তু বেসিক দেখতে গেলে আমাদের চারটে রাশি খুব ভালো গেনার করবে। সমাজ জীবনের চাহিদা অনুযায়ী সবার আগে বলবো এই চারটে রাশি গেনার করবে ফাইন্যান্সিয়াল ম্যাটারে, অর্থাৎ আর্থিক উন্নতি এদের হবে। এই রাশির, এই চারটে রাশির জাতক জাতিকারা যারা বিভিন্ন ধরনের ব্যবসা করছে কিংবা যাদের পয়সা আটকে রয়েছে তাদের লাইফে পয়সার জায়গাটা অনেকটা বেটারমেন্টস হবে। এদের ক্ষেত্রে একই সাথে বলবো পারিবারিক লাইফে প্রবলেমস। আমরা যদি এই চারটে রাশির সাথে, চারটে রাশি বলবো না, আমি ছটা রাশি যে অ্যানালিসিস করলাম, এই ছটা রাশি অর্থাৎ ইনক্লুডিং বৃষ রাশি এবং মীন রাশি, এদের যদি আমি 2021 থেকে স্ট্যাটিস্টিক্সটা দেখি তাহলে এরা বিভিন্ন ধরনের প্রবলেমসের মধ্যে কিন্তু নিজের লাইফটা অতিবাহিত করছে। মানে একটা প্রবলেমস আপনাদের যাচ্ছে আর একটা প্রবলেমস আসছে। এবার এই যে টাইমটা, এই যে আমি আপনাকে 4 থেকে 5 মাস কিংবা 6 মাস এই যে শর্ট টাইমটা বলছি, এই শর্ট টাইমটার মধ্যে কিন্তু এরা অনেকাংশে রেসপন্স ভালো পাবে। যদিও আপনাদের জন্মকালীন হরোস্কোপ কিংবা এখন প্রত্যেকেই তো কোনো না কোনো অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করেন, হয়তো আপনারাও কনসাল্ট করছেন, আপনাদের জন্মকালীন হরোস্কোপ, দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা দেখে আপনারা প্রত্যেকেই গাইডলাইন নিচ্ছেন। ডেফিনেটলি গাইডলাইন নেবেন, কারণ গাইডলাইনটা নেওয়া দরকার উদ্দেশ্য একটাই, যে গ্রহ নক্ষত্রের ট্রানজিটে যেন আপনার কিছু বেটার অপরচুনিটিস লস না হয়ে যায়। মানে আমরা কিন্তু গ্রহ নক্ষত্রকে গার্ড দিয়ে কিছু গেইন করাতে পারবো, অলৌকিক কিছু দিতে পারবো না, মানে আপনাকে আনএক্সপেক্টেড কিছু গেইন করানো যাবে না। কিন্তু ডেফিনেটলি আপনি যদি গ্রহ নক্ষত্রের একটা গাইডলাইন মেনটেন করেন, এখান থেকে ক্যালকুলেশন করলে দেখা গেছে ম্যাক্সিমাম মানুষ কিন্তু গেনার হয়েছে। নতুন বছর, এই নতুন বছরে আহ, এমন কোনো সমস্যা বা এমন কিছু যেটা আমাদের বঙ্গবাসী বা রাজ্যবাসী, এরকম কিছু কি আপনি কোনো প্রেডিক্ট করেছেন বা হতে পারে, এরকম কিছু বলতে পারেন? দেখুন, রাজনীতি নিয়ে বরাবরই একটা প্রবলেমস আছে, রাজনীতি নিয়ে একটা সমস্যা, উত্থান পতন, আপস অ্যান্ড ডাউনস থাকছে, প্রকৃতিগত ব্যাপার। কারণ আলটিমেটলি আমাদের ভারতবর্ষ হচ্ছে মকর রাশির দেশ, তাহলে শনির একটা ভূমিকা সবসময় ফাংশন করে যাচ্ছে। এই শনি আমাদের অনেক কিছু ডেভেলপমেন্ট দিচ্ছে, আবার অনেক কিছু কি বলবো সমস্যা তৈরিও করছে। তো এই প্রবলেমসগুলো তো দেখুন যুগ যুগান্ত ধরেই চলছে, কিন্তু যেহেতু এক সময়ের সাথে সাথে এই প্রবলেমসগুলো কমবে, অনেকাংশে কমবে, কিন্তু সেই প্রবলেমসগুলো কমবে ওভারঅল যদি রাষ্ট্রীয় ভিত্তিক ফল দেখতে হয়, তাহলে কিন্তু সেপ্টেম্বরের পরের থেকে কিছুদিন আমরা অনেকটা রিলিফমেন্ট পাবো। আপ টু সেপ্টেম্বর অবধি কিন্তু রাজ্যগত এবং রাষ্ট্রগত একটা প্রবলেমস থাকবে। যে অনেক কিছু নিয়ে অনেকে মানে আগের থেকে অ্যানালাইজ করে বলে দিতে পারে, যেমন এই ধরুন এখন ইরাক ইরান যুদ্ধ শুরু হয়ে গেছে, তো এটা কি থার্ড ওয়ার্ল্ড ওয়ারের দিকে যাচ্ছে? এরকম কিছু আপনার প্রেডিক্ট করতে পারেন আগের থেকে? এরকম কিছু হওয়ার সম্ভব আছে? এটা নিয়ে খুব কন্ট্রাডিকশন আছে, কেননা রাজ্য রাজনীতির সাথে বঙ্গীয় রাজনীতি এবং একই সাথে অন্তর্দেশীয় রাজনীতি 100% কন্ট্রাডিকশন। মানে এগুলো মানে ওভারঅল প্ল্যানেটারি পজিশন ওয়াইজ এই প্রবলেমসগুলো আমরা অনেক সময় দেখি যে দীর্ঘমেয়াদী হচ্ছে, আবার অনেক সময় দেখা যায় যে এই প্রবলেমসগুলো অনেক শর্ট টাইমে ফিনিশড হয়ে যাচ্ছে। তো এই যে প্রবলেমসগুলো হচ্ছে, এই প্রবলেমসগুলো হওয়ার পেছনে গ্রহ নক্ষত্রের শুধু কারণ আছে এমন ব্যাপার নেই, কিন্তু এই গ্রহ নক্ষত্র ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আমাদের মন, মানসিকতা, সমাজ সব কিছুর মধ্যেই একটা প্রভাব বিস্তার করে থাকে। তার মধ্যে কিছু কিছু প্রবলেমস আমরা ফেস করে থাকি। তো এইগুলো নিয়ে ওভারঅল একটা প্রবলেমস থাকবে, কিন্তু এর মধ্যে থেকেই আপনাকে আপনার দৈনন্দিন ক্রিয়া চালিয়ে যেতে হবে। এই বাচ্চারা যে পড়াশোনা করে না, কিউরিসিটি বা অনেক প্রশ্ন জাগে মনে, যে বাচ্চারা পড়াশোনা করে না, বাচ্চারা আপনার পড়াশোনা মন বসছে না বা কোনো কিছু, তাকে হয়তো বলা হলো যে একটা পড়িয়ে দাও, মানে মুক্ত পড়িয়ে দিলে সে শান্ত হয়ে যাবে। আচ্ছা, মুক্ত কি শান্ত করে মানুষকে?
এটা আমার খুব জানার ইচ্ছা আছে। এটা কিন্তু 100% ভুল ধারণা। মানে অ্যাস্ট্রোলজিক্যালি কোনো স্টোন পড়ে যদি প্রবলেমস কমে যেত কিংবা শান্ত হয়ে যেত, তাহলে কিন্তু সারা পৃথিবীর সব লোকই কোনো না কোনো স্টোন পড়ে থাকতো। আপনি এইভাবে বলছেন তাতে স্টোন বিক্রি বন্ধ হয়ে যাবে একদম? না, স্টোনের একটা কার্যকারিতা আছে, কিন্তু কার্যকারিতাটা এই না যে আপনার প্রবলেমটাকে, মানে আপনার ওয়াইফ কিংবা ম্যাক্সিমাম গার্জিয়ানস কিংবা প্রত্যেকটা ফ্যামিলিতেই সন্তান কিংবা কোনো না কোনো অশান্তি হচ্ছে, কারো না কারোর মাথাকর্মের প্রভাবে কিন্তু অশান্তিটা বেশি হয়। কোনো স্টোনের ক্ষমতা নেই আপনার মাথা শান্ত করার, আপনি কোনোভাবে পারবেন না। হ্যাঁ, এখন অনেকে বলে থাকেন যে মুক্ত পড়াতে পারো, ভালো কোয়ালিটির সাউথ সি মুক্ত পড়াতে পারো, অনেকে বলে থাকে পান্না পড়াতে পারেন, কারণ পান্না বুদ্ধির একটা ব্যাপার থাকে, মানে মাইন্ড অর্থাৎ বাক্য কন্ট্রোল করে থাকে। এটার একটা প্রত্যক্ষ পরোক্ষ ভূমিকা কিছুটা থাকে, কিন্তু 100% নয়। একটা অ্যাপ্রক্সিমেট আমরা ধরতে পারি। এই যেরকম বহু ক্যান্ডিডেট আছে মাথা ঠান্ডা করানোর জন্য মুলস্টোন কিংবা মুক্তোর সাথে অনেক সময় জারকান পড়ায়। আবার অনেকে দেখবেন বিবাহিত জীবনে অশান্তি হচ্ছে মাথা গরমের প্রভাবে, অনেকে পলা পড়াচ্ছে। এটা কিন্তু 100% রং ডিসিশন পলা পড়ানোটা, কেন পলা আপনার মঙ্গলকে চার্জ আপ করছে। তার মানে এবারে মঙ্গলের ভূমিকা হচ্ছে আপনার বিবাহিত জীবনে মঙ্গলময় করুক কিংবা অমঙ্গল করা, দুটোর একটা কাজ করবে। তাহলে মঙ্গল যদি আপনার জন্মকালীন নিজস্ব থাকে, আপনি ওটাকে যদি পড়ান, অর্থাৎ পলাকে আপনি পড়ালেন, মানে মঙ্গলটাকে আপনি চার্জ আপ করলেন। চার্জ আপ করলে মঙ্গলটা কি উচ্চস্থ হবে? এই প্রশ্নটা আমি দর্শকদের উদ্দেশ্যে করি। কারণ যদি মঙ্গলটাকে চার্জ আপ করতে পারতেন পলা পড়িয়ে, তাহলে তো প্রবলেমটা কমে যেত। কিন্তু অথচ বিবাহিত জীবনে অ্যানালিসিস করবেন, যারা ম্যারেড লাইফে পলা পড়ে আছে, যদি মঙ্গল রেট্রোকেট থাকে কিংবা মঙ্গল খারাপ থাকে কিংবা তথাকথিত ভাষায় মাঙ্গলিক দোষ থাকে, তাদের ম্যারেড লাইফে আরও বেশি প্রবলেম হবে। মঙ্গল কিন্তু প্রবলেমটাকে আরও বেশি মাথাচাড়া দিয়ে দেবে, মানে কন্ট্রোল করতে পারবেন না। মঙ্গলের কাজ হচ্ছে মাইন্ড শান্ত রাখা, এরকম কোনো কনসেপ্ট নেই শাস্ত্র মতে। মাইন্ড শান্ত রাখার জন্য কোনো স্টোন আবিষ্কার হয়নি। মঙ্গলের কাজ হচ্ছে মঙ্গলের নেগেটিভিটিটাকে কাটানো, অর্থাৎ মঙ্গলের যে বিরূপ প্রতিক্রিয়া আছে এটাকে কাটানো কিংবা মঙ্গলকে ব্যালেন্সড করার। একটা সময় ছিল শাস্ত্রকর্মণেরা প্রচুর পলা এবং মুক্ত কিংবা শাখা পলা দেখে থাকবেন আমরা বিবাহিত নারীদের পড়ানো হতো। এটা একটা কনসেপ্ট যে এটা পলা যদি পড়া হয় তাহলে তার সাথে সাদা বস্ত্র কিংবা সাদা কালারও দিতে হবে। কিন্তু শুধু পলা অনেকে যারা পড়ে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ম্যারেড লাইফে আরো প্রবলেম বেশি আসছে। মানে আপনি বলতে চান পলার সাথে শাঁখাটা পড়াটা দরকারই আছে, তাহলে সাদা কিছু একটা হোয়াইট কম্বিনেশন কিন্তু দিতে হবে। হোয়াইট কম্বিনেশন দিলে তখন ওটার কার্যকারিতা অনেকাংশে কমে। যেরকম বহু ক্যান্ডিডেটস আমরা পাই, যেরকম ধরুন লগ্নের রেসপেক্টে 1 4 7 8 বারে মঙ্গল থাকলে বলা হচ্ছে মাঙ্গলিক। এখন মাঙ্গলিকের সলিউশনে যদি পলা পড়ানো হয়, মাঙ্গলিক কাটবে? লগ্নের রেসপেক্টে 5টা হাউস যদি খালি থাকে তাহলে বলা হচ্ছে কালসর্প দোষ। তাহলে কালসর্প দোষটা আপনি হোমযজ্ঞ করে গ্রহ নক্ষত্র সৌরমণ্ডলীতে যেই পজিশনে বসে আছে গ্রহকে, কোনো অ্যাস্ট্রোলজার তন্ত্রবিদের ক্ষমতা আছে গ্রহ নক্ষত্রকে মুভমেন্ট করার, সরানোর ক্ষমতা নেই। তাহলে আপনার জন্মকালীন মাঙ্গলিকটা যেরকম আছে সেরকমই থাকছে, আপনার জন্মকালীন কালসর্প দোষটা যেরকম আছে সেরকমই থাকছে। তাহলে ভূমিকাটা কি? আপনি যে যজ্ঞটা করছেন কিংবা হবনটা করছেন মঙ্গলটাকে শান্ত করার উদ্দেশ্যে, তার মানে এর যে নেগেটিভ ভাইব্রেশন, এই নেগেটিভ ভাইব্রেশনটাকে আমরা দমিয়ে দিচ্ছি। তার মানে মুক্ত পড়লেই যে শান্ত হওয়া যায়, এটা কিন্তু একদম ভুল ধারণা আমাদের। এখন অবধি হয়নি, এখন অবধি হয়নি। ওটা সাময়িক 2 4 দিন 2 4 মাস ম্যাক্সিমাম থাকবে, তারপরে আবার যে কেসেই হয়ে যাবে। না, আবার বলে যে মুক্ত পড়ার পরে টাইট থাকে, মুক্তটা আবার যখন ঘুরে বলে তার মানে কাজ করছে। দেখুন, ঘোরে না, অ্যাকচুয়ালি মুক্ত কিংবা পলা এগুলো তো অ্যাকচুয়ালি স্টোন নয়, এগুলো হচ্ছে ছত্রাক, ওয়ান টাইপ অফ ছত্রাক এবং শৈবাল টাইপের। মানে এরা আস্তে আস্তে ক্ষইতে থাকে সময়ের সাথে সাথে। যখন ওই ডায়ামেট্রিক্যালি যেটা বানানো হচ্ছে যেই মাপে, ওটা যদি বডিতে শ্যুট করে যায় তখন ওই পরিমাণটা আস্তে আস্তে কমে যায়। মানে যেটা 7 রতি আছে সেটা দেখা গেল 6 রতি হয়ে গেছে। তাহলে যখন পরিমাণটা কমে যাচ্ছে তখন কিন্তু স্টোনটা অটোমেটিক্যালি মুভ করবে। এটার সাথে কিন্তু কার্যকারিতা হওয়া না হওয়া কোনো ফাংশনস নেই। এবং ন্যাচারাল ওয়েতে যদি কোনো একটা ভালো স্টোন, একটা যার পলা কিংবা মুক্ত দরকার নেই সেও যদি পড়ে থাকে, সময়ের সাথে সাথে একটা স্টোন ক্ষয়। মানে স্পেশালি পলা এবং মুক্ত, অন্য কোনো স্টোন কিন্তু ক্ষয় না। মানে এদের কিন্তু ওয়ান টাইপ একদম ফিক্সড, মানে আপনি বানালেন আজ থেকে 2 বছর 4 বছর পরে ওর মাপটা একই থাকবে, একদম টাইট অবস্থাতেই থাকবে। কিন্তু মুক্ত কিন্তু সময়ের সাথে সাথে ক্ষয়ে যায়।
যে এই নীলা কি সত্যিকারে বালিশের তলায় রেখে আগে দেখতে হবে যে কেমন যাচ্ছে তার, সেটা শুট করছে কি করছে দেখুন, না? এটার ডেফিনেটলি শাস্ত্রকারগণেরা যেরকম নির্দেশ দিয়েছে তার একটা প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে, মানে নীলাটাকে কিন্তু অনেকাংশেই চেক করে নেয়, এবং এটা ম্যাক্সিমাম জুয়েলার্সও নীলার ফর টেস্টিং দিয়ে থাকে। ম্যাক্সিমাম জুয়েলার্সই নীলার পারপাসে যদি শ্যুট না করে অনেক সময় নীলা এক্সচেঞ্জ করে দেয়। কলকাতার বিখ্যাত বিখ্যাত জুয়েলার্সরাও কিন্তু সেম ওয়েতেই বিজনেস করছে। নীলা সম্পর্কে এই ধারণাটা কিন্তু রয়েছে যে এইটাকে বালিশের মধ্যে রেখে দেখার, কিংবা মানে হাতে নিয়ে, মানে না বাঁধিয়ে এটাকে কিছুদিন মাথার সামনে রাখা, কিংবা এটাকে ক্যারি করা 2-4 দিন যদি কোনো প্রবলেম হয়। দেখুন, এটা হচ্ছে টোটালি মিস্ট্রি। আপনার যেই স্টোনটা শ্যুট করার আছে সেই স্টোনটা এমনি শ্যুট করবে, সেটা আপনাকে কাজ দেবে। যেটা করার নেই সেটা কোনোভাবেই কাজ দেবে না। এবং যদি ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি মানেন, যখন ফলিত জ্যোতিষ, আমরা যদি ফলিত জ্যোতিষের অন্তর্ভুক্ত, আজকে তো যতগুলো স্টোন নিয়ে আমরা আলোচনা করছি, নবগ্রহ নিয়ে আলোচনা করছি, 9টা স্টোন নিয়ে আলোচনা করছি, পয়সা খরচা করে, লক্ষ লক্ষ টাকা খরচা করে হিরে, মুক্ত, মাণিক্য, নীলা, পান্না, চুনি, ডায়মন্ডস ধারণ করছি। কোনো বইতে গাইডলাইন দেওয়া নেই আপনার শনি খারাপ আছে মানে আপনাকে নীলা পড়তে হবে। কোনো বইতে গাইডলাইন দেওয়া নেই যে আপনার মঙ্গল খারাপ আছে মানে আপনাকে পলা পড়তে হবে। কোনো বইতে গাইডলাইন দেওয়া নেই যে আপনার শুক্র খারাপ আছে, বিবাহিত জীবনে অশান্তি হচ্ছে মানেই আপনাকে ডায়মন্ড পড়তে হবে। যদি তাই হতো তাহলে ডায়মন্ডস পরে ম্যাক্সিমাম লোকের ম্যারিড লাইফে ডিস্টার্ব কমে যেত, ডিভোর্স কেস হতো না, সমস্যা হতো না, সামাজিক জীবনে পরক্রিয়া জড়াতো না। তাহলে ডায়মন্ডের ভূমিকাটা কোথায়? আমি যেখানে ছিলাম, অর্থাৎ স্টোনের ভূমিকা ডেফিনেটলি একটা আছে, একটা কার্যকারিতা স্টোনের আছে, কিন্তু শাস্ত্রকারগণেরা এটাকে প্রেডিক্ট করেনি যে তোমার মঙ্গল খারাপ আছে তুমি পলা পড়ো, তোমার শনি খারাপ আছে তুমি নীলা পড়ো। স্টোনের একটা কার্যকারিতা আছে, দশা অন্তর্দশার একটা কার্যকারিতা আছে, স্পেশালি দশাকে চার্জ আপ করার একটা, মানে দশার জন্মকালীন যদি ফেভারেবল প্ল্যানেটস থাকে তাহলে দশাকে চার্জ আপ করার একটা প্রয়োজনীয়তা রয়েছে। এই ব্যাপারগুলো কিন্তু আমাদের ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির মধ্যে রয়েছে, কিন্তু এটা টোটালি ইনটিউশন পাওয়ার এবং পার্সোনাল জাজমেন্টের ওপরে, যে আপনি কাকে পলা দেবেন, কাকে মুক্ত দেবেন, কাকে পান্না দেবেন। অনেক সময় দেখা গেছে পলা কিংবা মুক্ত দিয়ে পান্না দিয়েও কোনো ক্লায়েন্টসের ডিভোর্স আটকানো যায়নি। তার মানে কি, এটা প্রেডিক্টেড। এবং অ্যাস্ট্রোলজি কিংবা জ্যোতিষশাস্ত্র এটা খুব বিলিভ করায় যে আপনি কি করবেন না করবেন সমস্ত কিছুই কিন্তু পূর্ব নির্ধারিত। এই পূর্ব নির্ধারিত ব্যাপারটা এসছে আমাদের হিন্দু মাইথোলজি থেকে, মানে আমরা যা করছি সব পূর্বজন্মের কৃতকর্মের ফল এবং পূর্বপুরুষের কৃতকর্মের ফল, দুটোকে কিন্তু কম্বাইন্স করা হচ্ছে। এই কম্বিনেশনটা যদি ধরতে পারা যায় তাহলে কিন্তু একটা মানুষের, অনেক সময় দেখবেন অনেকে বলে থাকে যে পূর্বজন্মে এই ছিলেন, মানে যদি অ্যাস্ট্রোলজির এর একটা পার্ট রয়েছে। ফলিত জ্যোতিষ সামুদ্রিক শাস্ত্র, ফলিত জ্যোতিষে অনেক রকম পার্ট রয়েছে। কেউ হাতের রেখা অর্থাৎ পামিস্টের উপরে জাজমেন্ট করছে, সে তার উপরে প্রেডিক্ট করছে, কেউ কপাল কিংবা ফেস রিডিং করছে, কেউ পিওর অ্যাস্ট্রোলজির ওপরে করছে, কেউ কর্ণ বিজ্ঞান, সামুদ্রিক শাস্ত্র তো, কেউ তিল তত্ত্বের ওপরে বলছে। ভ্যারাইটিস টাইপের থিওরি কিন্তু রয়েছে। এবার এই থিওরি, প্রত্যেকটা থিওরি অথেন্টিক, কেননা এবার থিওরিগুলোকে ইমপ্লিমেন্ট করার লোকের অভাব। যেরকম আমরা যদি যোগ নিয়ে আলোচনা করি, ভিভি রমনের অ্যাস্ট্রোলজিতে, সাউথ ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে একটা বই আমরা পড়ে থাকি, সেটাকে বলা হয় 300 যোগাস, মানে 300-র ওপরে যোগের অবস্থা। মঙ্গলের সাথে শুক্র কম্বাইন থাকলে কি হবে, মঙ্গলের সাথে কেতু কম্বাইন থাকলে কি হবে, মঙ্গলের সাথে রবি কম্বাইন থাকলে কি হবে। তাহলে এরকম একাধিক যোগের অবস্থান রয়েছে। এই যোগের অবস্থান সাউথ ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি কিংবা ভিভি রমন অ্যাস্ট্রোলজিতে যেটা প্রেডিক্ট করা হয়েছিল, পরবর্তীকালে সেই প্রেডিকশন কিন্তু ম্যাক্সিমাম অ্যাস্ট্রোলজাররাই দিতে পারেনি, যে কারণের জন্য যোগটা কিন্তু এই 300 যোগাস আস্তে আস্তে কিন্তু বিলুপ্তির পথে। মানে আমাদের ইন্ডিয়ান কালচারের, নর্থ ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে এর বিশেষ গ্রহণযোগ্যতা নেই। এবং আমরা যদি দেখে থাকি কেপি প্রসেস, আজ থেকে বেশ 20-30 বছর আগেও দেখবেন কৃষ্ণমূর্তি পদ্ধতিতে ফলাদেশ, মানে কেপি প্রসেসে ফলাদেশ, মানে কৃষ্ণমূর্তি যেই ওয়েতে ম্যাথামেটিক্স প্রেডিক্ট করে, ক্যালকুলেশন করে একটা ক্লায়েন্টকে কিংবা তার কাছে যারা যাচ্ছেন তাদের যেইভাবে প্রেডিকশন দিয়েছে, একটা আজকের ডেটের অ্যাস্ট্রোলজারের পক্ষে ওই থিওরি মেনটেন করা সম্ভব নয়। কেপি প্রসেসের মধ্যে নিজেদের, মানে কেপি প্রসেস থিওরি মেনটেন করলে নিজেদের মধ্যে কন্ট্রাডিকশন এসে যাচ্ছে। থিওরি ওয়াইজ আপনার মধ্যে হয় আপনি পাস করবেন, নয় ফেল করবেন, ড্র বলে কিছু হবে না সাবজেক্টে। তাহলে যদি একটা মানুষের সম্পর্কে প্রেডিকশন হয়, আপনি একটা এক্সামের কোশ্চেন নিয়ে এলেন, হয় আপনি এই সাবজেক্টটায় পাস করবেন কিংবা এই সাবজেক্টে ফেল করবেন, ড্র বলে তো আমি কোনো অ্যান্সার দিতে পারবো না।
সো কৃষ্ণমূর্তি পদ্ধতি এমন একটা টাফ পদ্ধতি, ভিভি রমন 300 যোগাস এমন একটা টাফ পদ্ধতি, যদি আমি এটা অ্যামেচার ওয়েতে বলছি, কারণ এই অ্যাস্ট্রোলজি সাবজেক্ট যারা করছেন তারা প্রত্যেকেই অ্যামেচার, কিছুটা অ্যামেচার, 100% প্রফেশনাল কেউ নয়, আবার প্রফেশনালও, কারণ এটা আমাদের প্রফেশন। সো যদি একটা সাবজেক্টকে আমরা তর্কের খাতিরে মেনে নেই, তর্কের খাতিরে কিন্তু আমাদের এটাও মানতে হবে ভিভি রমন কিংবা কৃষ্ণমূর্তি পদ্ধতি যেই ওয়েতে আমাদের অ্যাস্ট্রোলজিটাকে দেখিয়ে গেছে সেই ওয়েতে কিন্তু আমরা প্রেডিক্ট করতে পারছি না। এবং এটাকে যদি আমরা তন্ত্রের মধ্যে টানি, দেখবেন তথাকথিত ভাষায় আমরা বলছি খুব বশীকরণ, বশীকরণ বশীকরণ খুব আমরা, মানে আমি তো এক বাক্যে বলে দিলাম, জিনিসটা অতটা সোজা ব্যাপার না। তাহলে বশীকরণ মানে কি, আপনার পারিবারিক লাইফের প্রবলেমসটা রিলিজ করা। তাহলে এটার যে থিওরি রয়েছে, বইয়ের মধ্যে হাজার একটা আমরা মন্ত্র পাচ্ছি, ইউটিউবে হাজার একটা মন্ত্র পাচ্ছি, বহু ক্লায়েন্টস, আমি কেন মেজরিটি পার্সেন্ট অ্যাস্ট্রোলজার এবং ক্লায়েন্টসরাও একমতভাবে পান যে ওই থিওরি প্রয়োগ করে কিংবা ওই মন্ত্র প্রয়োগ করে আমি কোনো কাজ পাচ্ছি না। তাহলে মন্ত্রটা নিশ্চয়ই ভুল না, গলাটা ভুল হতে পারে, বলাটা ভুল হতে পারে, কিংবা এই মন্ত্রের যে কার্যকারিতা রয়েছে, অর্থাৎ এইবারে আমি সেই টপিক্সটায় আসি যে আমরা কাজ পাচ্ছি না কেন। মানে যদি যদি আমরা তন্ত্রের মধ্যে আলোচনায় যাই, তাহলে ষটকর্ম আমরা উল্লেখ করছি, ষটকর্মের মধ্যে আসছে মারণ, উচ্চাটন, স্তম্ভন, মোহন, বশীকরণ, বিদ্বেষণ। তাহলে আপনি যখন বশীকরণ করছেন, যার উপরে আপনি করছেন, দেখা গেল সেই ভদ্রলোক কিংবা ভদ্রমহিলা অন্য রিলেশনে ইনভলভ, দেন তখন আপনি কি করবেন? বশীকরণের থিওরি কি প্রযোজ্য হবে? তার মানে আপনাকে তো ফার্স্ট থিওরি আসতে হবে বিচ্ছেদের, কারণ আগে যদি আপনি রিলেশনটাকে ব্রেকআপ না করতে পারেন, থার্ড রিলেশনটাকে, তাহলে আপনি বশীকরণের বিদ্যাটাকে অ্যাপ্লিকেবল করতে পারবেন না। আরেকটা জিনিস আছে, বশীকরণ কিন্তু সাপযুক্ত, মানে একে কিন্তু শাপিত, বশীকরণ কিন্তু শাপিত। যদি আমরা হিন্দু মাইথোলজি দেখি, একে বিভিন্ন দেবদেবতারা অভিশাপ দিয়েছেন, কেননা এই বশীকরণ বিদ্যা প্রয়োগ করে বিভিন্ন মানুষ বিভিন্ন অনৈতিক ক্রিয়া করেছে। তাহলে মানুষ, ঈশ্বর বিভিন্নভাবে বশীকরণ সাপযুক্ত। তাহলে এই সাপ কাটিয়ে নিয়ে, অর্থাৎ এর যে অভিসম্পাদ কিংবা এর যে সাপ, এটাকে কাটিয়ে নিয়ে তারপরে এই বিদ্যা প্রয়োগ করার নির্দেশ কিন্তু শাস্ত্রকারগণেরা দিয়েছেন। এবং এর সাথে এটাও দিয়েছেন যে বশীকরণ করতে হবে একমাত্র নৈতিক পদ্ধতিতে, মানে নৈতিক মানে একমাত্র হাজব্যান্ড ওয়াইফ প্রবলেমস আসছে কিংবা যার সাথে কানেকশন রয়েছে, একটা অ্যাফেয়ার কেটে গেছে, দেন তখন আপনি বশীকরণ করতে পারেন। আমরা পথ চলতি মানুষ, ট্রেনে বাসে আমরা যখন যাতায়াত করি, অনেক জায়গায় লেখা থাকে 5 মিনিটে বশীকরণ, 2 মিনিটে বশীকরণ, 10 মিনিটে বশীকরণ। এগুলো কি সত্যি কি সম্ভব না? এগুলো ফেক ম্যাক্সিমাম। এটা 100% ফেক। যদি হতো তাহলে আমি 2003 থেকে 2024, আজকে এতগুলো বছর ধরে আমাদের কাছে যেই ক্লায়েন্টস আসছে তাহলে তারা আসতো না, তাহলে সমস্ত ক্লায়েন্টসরা তাদের কাছে যেত। যদি একটা প্রবলেমস আমরা 5 মিনিটে মিটিয়ে ফেলতে পারতাম, তাহলে সামাজিক জীবনের প্রবলেমস আপনি অনেক ইজি ওয়েতে একদিনে মিটিয়ে ফেলতে পারতেন, 1 মাসে মেটাতে পারতেন। 5 মিনিটের জায়গায় আপনাকে 1 মাস টাইম দেওয়া হলো। এটা 100% ফলস। আমার একটাই কথা যে আপনারা সত্যি কিন্তু এরকম ফেক লোকেদের থেকে একটু দূরে থাকবেন, কেননা 5 মিনিট, 10 মিনিট বা 2 মিনিটে বশীকরণ এগুলো হয় না কখনোই। সেগুলোর জন্য অবশ্যই আমাদের শ্রী অভিষেক মহাশয় কিন্তু বললেন যে এইভাবে কিন্তু বশীকরণ হয় না, বশীকরণের পদ্ধতি আছে, আপনাকে স্টেপ বাই স্টেপ করতে হবে। আর বশীকরণ সবার মানে সবার জন্য প্রযোজ্যও নয়। এবং এটাই। তাই না, একটা মানুষ যখন, মানে আমরাও দেখবেন যে কোনো হ্যাবিট ক্যাচ করতে একটা মানুষের কিন্তু ইউজুয়ালি মিনিমাম 21 ডেজ লাগে, 21 দিন লাগে। প্রত্যেকটা জিনিস রপ্ত করতে একটা সময় লাগে। 21 ডেজে মনে হলো যে কোনো কিছু একটা জিনিস 21 দিন যদি মানুষ সেটাকে ঠিকঠাক পালন করতে পারে, তাহলে সেটা সে হ্যাবিচুয়েটেড হয়ে যেতে পারে। এটা সায়েন্সই বলছে কিন্তু। সেই হ্যাবিচুয়েটেড ব্যাপারটা 21 ডেজে আসছে, এখানে তো 21 মিনিটসও আসছে না, 5 মিনিট আসছে। একদম তাই। তো যাওয়ার আগে আমি শ্রী অভিষেক মহারাজের থেকে দুটো জিনিস জানতে চাইবো, যে অনেকের পক্ষে সম্ভব হয় না বাড়ি থেকে বেরোনো, বা অনেকের অনেক প্রবলেম থাকে, যারা দেখছে আমাদের দর্শকরা, তারা ফোন করতে পারে না, হয়তো কোনো কারণে লজ্জা পাচ্ছে বা কোনো কিছু কারণে। তো বাড়িতে শ্রীবৃদ্ধির জন্য যদি কোনো কিছু একটা মন্ত্র বা কিছু যদি একটু আমাদের দর্শকদের জন্য বলে দেয়, সেটা যদি একটু বলে দেয় কি করলে তাদের বাড়িতে আমি শ্রীবৃদ্ধি হতে বেসিক পারে। থিওরিটা বলবো, আপনারা ঘরে যেই পুজোটা করছেন আপনাদের গৃহদেবতাকেই আপনারা পুজো করুন, কিন্তু পুজোর আগে সংকল্পটাকে করবেন। সংকল্প মানে কি, আপনি কি উদ্দেশ্যে পুজো করছেন, এটা কিন্তু খুব ভাইটাল ফ্যাক্টর। সংকল্প মানেই কিন্তু চাওয়া না, সংকল্প মানে হচ্ছে পুজোর থিওরিতে কিংবা যেই পুজোটা আপনি করছেন সেই পুজোর প্রসেসের মধ্যে আপনি এন্ট্রি করলেন। ঈশ্বরের কাছে আমরা শুধু সম্পত্তি চাইছি, ওটা সংকল্পের মধ্যে আসবে না। কিন্তু ঈশ্বরের কাছে আমরা চাইছি পারিবারিক শান্তি, এটা কিন্তু সংকল্পে আসবে না। তো
এগুলো সংকল্পে কোনোদিনও আসে না। যেটা আসবে সেটা হচ্ছে আপনি যে প্রেটাকে করছেন, যে পুজোটা করছেন, এর থেকে আপনি কতটা পজিটিভ অরা পেলেন। মানে দেখুন, বি প্র্যাকটিক্যাল, এটা তো ইউনিভার্সের খেলা, দেবতা ঈশ্বর কেউ দেখেনি, ইউনিভার্সের উদ্দেশ্যে আপনি দিচ্ছেন এবং এই ইউনিভার্স আপনাকে রিটার্ন করবে। এখন ইউনিভার্স সম্পর্কে বলতে গেলে অনেক কিছু টপিকস আসে, এটার মধ্যে একটা চক্রের অবস্থান আসে, 7টা কুণ্ডলীর অবস্থান আসে, 7টা কুণ্ডলীর সাথে সাথে আমরা যেরকম মন্ত্রটাকে করে থাকি লাম বাম রাম ইয়াম হাম ওম হ্রিম সোয়া, মানে এই যে 7টা চক্র জাগানোর, মূলাধার চক্র থেকে শুরু করছে, স্বাধিষ্ঠান চক্র, আগ্রা চক্র, এর যে বিভিন্ন পদ্ধতি রয়েছে। পুজো করার আগে সংকল্পটা করাটা সংকল্প তো করতেই হবে। এই যে ইউনিভার্সের টপিক্সটা টানার উদ্দেশ্য একটাই, যে আমরা যে মন্ত্র কিংবা যেই ক্রিয়াটা করছি সেই সংকল্পটা যেন পূর্ণতা পায়, এবং এর সাথে কিন্তু দ্রব্যগুণের ভূমিকা আছে। আমরা যদি একটা নর্মাল ওয়েতে টোটকা দেখি, শিবলিঙ্গে আমরা যদি 21 দিন চাল অর্পণ করতে পারি, 1 মুঠো করে চাল প্রত্যেক দিন যদি অর্পণ করতে পারি, তার পরবর্তী 21 দিনের পরের থেকে চালের মধ্যে একটু কাঁচা হলুদ দেবেন আর একটু মাখন কিংবা ঘি, হোয়াট এভার, যেটা আপনার সুবিধা দিলেন, এটা অর্পণ করলেন। 21 দিনের মাথায় এটা আপনি কোনো গরিব দুস্থকে দান করে দিলেন। তারপরের দিন থেকে অখণ্ড 5টা চাল শিবলিঙ্গে নিবেদন করা, এই পদ্ধতিটা যদি করা যায়, ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট কিন্তু বহু ক্লায়েন্টসের ক্ষেত্রে এসছে। মানে টোটকা, আমরা অনেকাংশে টোটকা বলছি এটাকে, কিন্তু বেসিক জিনিসটা হচ্ছে দ্রব্যগুণ। আর একবার যদি বলেন যে মানে প্রথম 21 দিন 1 মুঠো চাল, প্রত্যেক দিন 1 মুঠো করে 1 চাল মুঠো করে দিচ্ছেন, চাল, একটা কাঁচা হলুদের টুকরো আর একটু করে মাখন কিংবা ঘি, হোয়াট এভার, যেটা আপনি সুবিধা দিচ্ছেন, একটা পাত্রের মধ্যে ওটাকে কন্টেনারে প্রত্যেকদিন রেখে দিচ্ছেন। মানে যেই ডেটে অর্পণ করছেন তার পরের দিন আপনি ওটাকে তুলে একটা পাত্রে জমা করছেন। 21 দিনের মাথায় 21 দিনের সংকল্প, মানে একটাই সংকল্প হবে, আপনার ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট কিংবা যেটা আপনার মনস্কামনা সেই সংকল্প। মানে যেহেতু আর্থিক শ্রীবৃদ্ধি নিয়ে আমরা আলোচনা করছি, তাহলে 21 দিনের মাথায় আমরা এটাকে দান করে দিলাম কোনো দুস্থ ব্যক্তিকে। তার পরবর্তীকালে 5 পিস করে অখণ্ড চাল, মানে অখণ্ড মানে অর্থাৎ ভাঙা ছাড়া চাল যদি আমরা শিবলিঙ্গে অর্পণ করি, এটা কিন্তু ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের একটা পার্ট। আমরা শিবলিঙ্গে জল ঢেলে, বিভিন্ন পদ্ধতি রয়েছে, বিভিন্ন জিনিস শিবলিঙ্গে যা আপনি অর্পণ করবেন তার কয়েক গুণ আপনি রিটার্ন পাবেন। একটা জল হতে পারে, একটা ফল হতে পারে, একটা আখের রস হতে পারে। মাটির শিবলিঙ্গে পুজো হয়ে থাকে, কাঠের শিবলিঙ্গে পুজো হয়ে থাকে, পাথরের শিবলিঙ্গে পুজো হয়ে থাকে, সোনার শিবলিঙ্গে পুজো হয়ে থাকে। সেটা একটা ভাইটাল পার্ট আছে, এটা নিয়ে পরবর্তীকালে আমরা আলোচনা করব। কিন্তু আজকে আমি একটা টোটকা বললাম যে এই প্রসেস অ্যাপ্লাই করলে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের জায়গায় কিন্তু আমরা অনেকাংশে উন্নত করতে পারবো। অভিষেক মহারাজকে যদি আপনারা কখনো সামনাসামনি পেতে চান, অবশ্যই ওনার নাম্বার এই নিচে স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা ওখান এইটা ফলো করুন। এর পাশাপাশি যদি একটু দাদা অ্যাড্রেস কোথায় কোথায় আপনি বসেন। বেসিক এয়ারপোর্ট শিবতলা মন্দির, একটাই মন্দির, এয়ারপোর্ট শিবতলা মন্দির, দমদম এয়ারপোর্ট 2 নম্বর গেট বাস স্ট্যান্ড থেকে নিয়ারেস্ট 1-2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স, এটাই মেন মন্দির। আর এর সাথে হাজরা যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের চেম্বার রয়েছে। আর যারা দূরের বন্ধু আছে তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। আর ম্যাক্সিমাম লোক কী হয়, এয়ারপোর্ট শিবতলা মন্দিরে এই হনুমানজি, শিবজি, মা তারা এবং নারায়ণ, মানে তিরুপতি বালাজি, প্রকারান্তরে নারায়ণ, এর প্রতিনিয়ত একটা পুজোর সিস্টেম আছে। এটা বহু লোক নিয়েছে এবং আপনারা যদি নিতে চান নিচে দেওয়া কল নাম্বারে যোগাযোগ করলে আমি প্রসেস বলে দেবো। তো অবশ্যই যদি আপনারা আমাদের আজকের এই টপিক, এই শ্রী অভিষেক মহারাজের যে টোটকা আপনারা, আমরা অবশ্যই জানি যে আপনারা এটা ইউজ করবেন। এই টোটকাটা মানে আমরা চেষ্টা করবেন এই টোটকাটা করার পরে আমাদের কমেন্ট বক্সে কিন্তু জানাবেন কে কে ফল পেলেন। আর যদি কোনো অসুবিধা হয় সেটাও জানাবেন। আমরা সরাসরি অভিষেক মহারাজের নাম্বারও দেওয়া রয়েছে, ওনাকে যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা হলে। আর ওনাকে হতে গেলে অবশ্যই এই শিবতলা মন্দির হচ্ছে আপনার নাগের বাজার থেকে যদি আসেন তাহলে আপনি বাস পাবেন, দমদম এয়ারপোর্ট 2 নম্বর গেটে নামবেন, ওখান থেকে ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে ওনার এই শিবতলা মন্দির। তো এখানে আপনারা আসতে পারেন। যারা দূরে থাকেন বন্ধুরা, তারা কিন্তু যে অনলাইনে করবেন, আমি আরেকবার রিপিট করলাম, যারা দূরে যারা থাকেন তারা অনলাইনে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। আর যারা সাউথের দিকে থাকেন, সেন্ট্রাল বা সাউথের দিকে থাকেন, মধ্য কলকাতা বা দক্ষিণ কলকাতার দিকে থাকেন, তারা কিন্তু হাজরা মেট্রো স্টেশন মানে যতীন দাস মেট্রো স্টেশনে ওখানেই উনি বসেন, একদম নিয়ারেস্ট। সেই অ্যাড্রেসও এখানে দেওয়া রয়েছে, আপনারা ফোন করে নেবেন। কোনো অসুবিধা হলে অবশ্যই শ্রী মহারাজ, অভিষেক মহারাজ আপনাদের সাথে আছে, থাকবে। তো এই মুহূর্তে আমরা আসি তাহলে দাদা। শুভ নববর্ষ। শুভ নববর্ষ প্রত্যেক দর্শকে। এবং আমি চেষ্টা করব বিভিন্ন পদ্ধতির ওপরে যেন আপনাদের সামনে আলোকপাত করতে পারি। কারণ আজকে আমি বশীকরণের টপিকস নিয়ে উল্লেখ করলাম, বহু মানুষের মধ্যে একটা ডিবেট রয়েছে যে কাজ করছি কিন্তু রেসপন্স হচ্ছে না কেন। এই জায়গাগুলো নিয়ে আস্তে আস্তে আমরা কিন্তু আরো ক্লিয়ারিটির দিকে যাব। আর আরেকটা জিনিস দাদাকে আমার একটা আবদার এখানেই রইলো, যে আপনার এখানে অনেক পুজো হয়, আপনি বলেছেন
আমরা জানি। সেই পুজো যদি কখনো হয় আমাদের চ্যানেলের থ্রু আমরা একটু লাইভ করব, যাতে দর্শক বন্ধুরা দেখতে পায় সেই পুজো। সবার পক্ষে সম্ভব না, সেই ব্যবস্থা করে দেবে, এবং সেখানে কমেন্ট সেকশনে আপনারা আপনাদের নামগত সহকারেও পুজো পাঠাতে পারেন, আমরা পুজো করে দেবো। ওটা ফ্রি অফ কস্ট, ওটার জন্য কোনো চার্জের ম্যাটার্স কিন্তু নেই। ওকে, তো আজ এত পর্যন্তই। আবারও দেখা হচ্ছে সময় 365। আপনাদের স্বাগত, ধন্যবাদ।